সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পড়ার বিষয়টি হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ, অর্থাৎ পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনস। এটি আমাদের এইচএসসি উচ্চতর গণিত এর দ্বিতীয় পত্রের যে বইটি রয়েছে সেখানে চতুর্থ অধ্যায়, মানে এই যে অধ্যায়টি সেটি কিন্তু একটু বীজগণিতের অধ্যায়। তো এখানে যেহেতু আমাদের দ্বিতীয় পত্রের মধ্যে দুটি ভাগ রয়েছে, ক এবং খ বিভাগ, এবং বীজগণিত থাকবে হচ্ছে ক বিভাগে। তো তোমরা এই অধ্যায় থেকে আসলে যে প্রশ্নটি পাবে সেটি আসলে ক বিভাগেই যাবে। তো প্রথমে বহুপদী ও বহুপদী সমীকরণটা আমরা একটু কি জিনিস বা কেন কাজে লাগে, এটা কোত্থেকেই বা আসলো, সেই জিনিসগুলো একটু জেনে নেওয়া প্রয়োজন। তো বহুপদী সমীকরণটা আসলে বহু প্রাচীন কাল থেকে আসলে এর ব্যবহার রয়েছে এবং প্রচলিত আছে, এবং সেটা সম্পর্কে বিভিন্ন গণিতবিদরা কাজ করে আসছেন। এর ইতিহাস অনেক প্রাচীন, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2000 সাল থেকে কিন্তু আসলে আমরা বহুপদী সমীকরণ বা বহুপদী নিয়ে কাজ করতে আমরা শুনেছি, বা বিভিন্ন বইপত্রে আমরা সেরকম প্রমাণ পেয়েছি। তো এই অধ্যায়ে আসলে আমরা বহুপদী কি বা বহুপদী সমীকরণ কি, তাদের সংজ্ঞা এবং তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং সে সম্পর্কে কিছু গাণিতিক সমস্যা তোমরা দেখবে। তো এখন আমি আসলে একটি ছোট ক্লাসের, অর্থাৎ 8, 9, 10 এই সকল ক্লাসের, বা আরও অনেক ছোট ক্লাসেও এই ধরনের অঙ্ক থাকতে পারে, সে সকল একটা ছোট এক্সাম্পল দিয়ে আমি আসলে তোমাদেরকে শুরু করতে চাচ্ছি। ধরো আমরা কোনো একটি আয়তক্ষেত্র এর ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। এখন তোমাকে বলে দেওয়া হয়েছে যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 4 মিটার বেশি, এবং তার যে ক্ষেত্রফল সেটা তোমার জানা রয়েছে। তাহলে তোমাকে হয়তো বলবে যে এর দৈর্ঘ্য এবং প্রস্থ বের করো। এরকম কাজ কিন্তু আমরা ছোট ক্লাসে করে এসেছি। এগুলো খুবই সহজ একটি জিনিস। ধরো আমরা যদি ধরে নিই যে আয়তক্ষেত্রটির যেহেতু প্রস্থ এখানে দৈর্ঘ্য থেকে ছোট হবে, দৈর্ঘ্যটাই তো আসলে বড় হয়, তাহলে আমরা ধরে নিলাম যে প্রস্থ হচ্ছে x মিটার, আর তার দৈর্ঘ্য তাহলে কি হবে, আমাদের শর্ত যেটা ছিল সেটা হচ্ছে 4 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্যটা হবে হচ্ছে x এর সাথে আরো 4 যোগ করলে যা আসবে তা, এটা হচ্ছে তার দৈর্ঘ্য এত মিটার। এবং ধরো তার ক্ষেত্রফল দেওয়া আছে, আমি একটা জিনিস যে কোনো কিছু একটা ধরে নিলাম যে তার ক্ষেত্রফল ধরে নিলাম হচ্ছে 192, অবশ্যই বর্গ মিটার। তাহলে আমরা যদি শর্তানুসারে চিন্তা করি তাহলে জিনিসটা কি হবে, এই শর্তানুসারে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলেই তো আসলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে x ইন্টু হচ্ছে x প্লাস 4, তো এটা হচ্ছে তার ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল আমাদের তুমি মনে করো প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে 192, এরকম। এটা হচ্ছে আমাদের শর্তটা। তাহলে আমরা এখন গুণ করে দিই, তাহলে কত, x স্কোয়ার প্লাস 4x, আর এটাকে আমরা পক্ষান্তর করে বাম দিকে নিয়ে আসি, তাহলে -192 ইকুয়াল টু 0 হয়। এটা একটা সমীকরণের রূপ আমরা পেয়ে গেলাম, একটা নতুন একটা সমীকরণ পেলাম। এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সম্পর্কে তোমরা ক্লাস 9-এ বিস্তারিত পড়েছো, অর্থাৎ উচ্চতর গণিতের অধ্যায় 5টা হচ্ছে এই সমীকরণ নিয়ে একটি অধ্যায়, এবং সেখানে প্রথমেই 5.1-এর মধ্যে রয়েছে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এবং দ্বিঘাত সমীকরণের সমাধান বা মূল বের করা আমরা সেখানে কিন্তু শিখেছিলাম। তো এখান থেকে আমরা বিভিন্ন রকম উপায়ে কিন্তু মিডল টার্ম করেও কিন্তু মান বের করতে পারি। অর্থাৎ এখানে যেহেতু দ্বিঘাত সমীকরণ, সেটা চেনার উপায়টা কি, উপায়টা হচ্ছে এখানে যেহেতু এক্সের মানে যেহেতু এক চলক হচ্ছে x, তাহলে x এর সর্বোচ্চ ঘাতটি কিন্তু এই সমীকরণটা কত ঘাতের সেটা নির্ধারণ করে দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটা একটি দ্বিঘাত সমীকরণ।
তো এখান থেকে আমরা যদি তাকে সমাধান করি তাহলে তার মূল পেতে পারি। এবং এই যে এইরকম ভাবে যে প্রকাশ করলাম, এই জিনিসটাই কিন্তু একটু বহুপদী সমীকরণ হয়ে গেছে। কারণ দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত, n তম ঘাত পর্যন্ত আসলে এই বহুপদী সমীকরণ হতে পারে। তো যাই হোক, আমি আরও কিছু প্রাসঙ্গিক কথা বলে নিই। যেমন আমি শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে খ্রিস্টপূর্ব 2000 সাল থেকে আসলে এটা নিয়ে আমরা বিভিন্ন কথাবার্তা শুনে এসেছি। তবে তাছাড়া 15 শতকের দিকে থেকে কিন্তু আমাদের এই বহুপদী সমীকরণ নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। এবং কাজ যে শুরু হয়েছে সেটা কিন্তু মডার্ন যে ফর্ম তোমরা দেখতে পাচ্ছ সেই ফর্মেই কিন্তু কাজ শুরু হয়েছে 15 শতক থেকে। তো সেখানে কিন্তু চলক ব্যবহার করে এই দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করা শুরু হয়েছে 15 শতকের দিক থেকে। আর এর আগ থেকে আসলে দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ, এই সমীকরণগুলোকে ঠিক চলকের সাহায্যে সেভাবে প্রকাশ করা হতো না। তখন আসলে কথায় প্রকাশ করা হতো, অর্থাৎ ইন ওয়ার্ড। আমরা দেখা গেছে যে কোনো ব্যাংকে কোনো একটা চেক দিলাম, তাহলে সেটা আবার কথায় লিখে দিতে হয়। সেরকমভাবে কথায় লিখে লিখে প্রকাশ করা হতো এর পূর্বে। তো আমরা শুরুতে যদি চলে যাই, তাহলে আমি যে বলেছি খ্রিস্টপূর্ব 2000 সাল, এখন কিন্তু 2020, তাহলে খ্রিস্টপূর্ব 2000 কত আগের কথা। তো খ্রিস্টপূর্ব 2000 সালে ব্যাবিলনের বাসিন্দারা প্রথম আসলে এই ধরনের সমীকরণ নিয়ে কাজ করা শুরু করে। এবং তারই ধারাবাহিকতায় আস্তে আস্তে খ্রিস্টপূর্ব 300 দিকে বিজ্ঞানী ইউক্লিড জ্যামিতিক উপায়ে এই সমীকরণটিকে ব্যাখ্যা করতে সমর্থ হন। এবং পরবর্তীতে দেখা গেছে আরও যখন অনেক সময় পেরিয়ে যায়, একটা সময় অর্থাৎ খ্রিস্টাব্দ 1000 বা তার আশেপাশে পরবর্তী কিছু সময়ে আমাদের আরবের যে গণিতবিদ ছিলেন ওমর খৈয়াম, তিনি এই দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করেন। এবং পরবর্তীতে ত্রিঘাত সমীকরণ নিয়ে উনি কিন্তু ত্রিঘাত সমীকরণটা আসলে উনি ভালো একটি ব্যাখ্যা দিয়ে যান, ওনার জীবনীতে সেটা লিপিবদ্ধ রয়েছে। তো দ্বিঘাত সমীকরণ নিয়ে পরবর্তীতে অনেক গণিতবিদরাই কাজ করেছেন, যেমন রেনে, স্যার আইজ্যাক নিউটন, তারপরে এছাড়া আমরা যদি হিসাব করে দেখি আরও কিছু গণিতবিদ কাজ করেছেন, যেমন অয়লার কাজ করেছেন। তো যাই হোক, তাদের অবদানও কিন্তু অনস্বীকার্য। ওনারা কিন্তু এই প্রত্যেকে কিন্তু এই অধ্যায়টিকে রিচ করার জন্য তাদের নিজস্ব অবদান রেখে গেছেন। এবং তারই ধারাবাহিকতায় আমরা এখন এসে এই অধ্যায়টি আসলে করতে পারছি। এখন আমি চলে যাই আসলে দ্বিঘাত সমীকরণটার বা ত্রিঘাত সমীকরণ বা এই সকল কিছু মিলেই যে এই বহুপদী বা বহুপদী সমীকরণ, এদের প্রয়োগটা কোথায় কোথায় রয়েছে। প্রথমে আমরা চলে যাই, এটা কিন্তু শুধু গণিতের মধ্যে সীমাবদ্ধ না, যদিও বিষয়টি গণিতের, কিন্তু এর ব্যাপ্তিটা অনেক বিশাল। যেমন আমরা আমাদের যে অর্থনীতিবিদরা রয়েছেন, অর্থনীতিতে বিভিন্ন আর্থিক যে বিশ্লেষণগুলো রয়েছে সেইগুলো কিন্তু এই দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণের সাহায্যে আসলে ব্যাখ্যা করা সম্ভব হয়। তারপরে বাজেট পেশ করার ক্ষেত্রে এই সমীকরণগুলো ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে এই দ্বিঘাত সমীকরণের ব্যবহার রয়েছে। এছাড়া দেখা গেছে যে যুদ্ধক্ষেত্রে আমরা শুনেছি যে মিসাইলের গতিপথ নিরূপণের ক্ষেত্রে এই দ্বিঘাত সমীকরণ ব্যবহৃত হয়ে থাকে। যেমন মিসাইলের বিষয়টা কীরকম, কোনো দেশ যদি কোনো শত্রু দেশকে আক্রমণ করতে চায়, সে এখান থেকে বসে জাস্ট সব কিছু সেট করে দিবে, তার দূরত্ব নির্ধারণ করে দিবে, গতিপথটা একদম সুনির্দিষ্ট করে দিবে, ওইখানে গিয়ে সেই দূরত্বে গিয়ে সেই মিসাইলটা আসলে হিট করবে। এই সকল কিছু আসলে গাণিতিকভাবেই করা হয়। এছাড়া ভোল্টেজের তারতম্য মাপার জন্য যে ফিজিক্সে আমরা কাজগুলি করি, সেখানেও দ্বিঘাত সমীকরণের ব্যবহার রয়েছে। এছাড়া আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এর ব্যবহার আমরা দেখতে পাই। তো এই অধ্যায়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুব মজার একটি অধ্যায় এবং গণিতের সকল ক্ষেত্রে আসলে প্রয়োগ রয়েছে। আশা করি তোমরা যদি প্র্যাকটিস ভালো করে করো তাহলে এই অধ্যায় আসলে ভালো ফলাফল করা সম্ভব এবং এখান থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করা সম্ভব।
তো শিক্ষার্থীরা, আমি এখন বহুপদী কি তার সংজ্ঞায় চলে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ বহুপদী হচ্ছে, মানে সংজ্ঞাটা আমি এইভাবে লিখে রেখেছি যে বহুপদী একটি বীজগণিতিক রাশি যা এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে। এই রাশিতে চলকের ঘাত শূন্য বা স্বাভাবিক সংখ্যা হতে হবে। একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা। তাহলে অবশ্যই এখানে ঘাতটা শূন্য অথবা শূন্য থেকে বড় কোনো সংখ্যা এবং পূর্ণ সংখ্যা হতে হবে। যেমন স্বাভাবিক সংখ্যা কিন্তু শুরু হয় 1, 2, 3 এরকম পূর্ণ সংখ্যাগুলো, 1 এবং 1 থেকে বড় পূর্ণ সংখ্যাগুলোকেই আসলে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি। তো সেজন্য যদি কোনো ভগ্নাংশ সংখ্যা ঘাত হয় অথবা ঋণাত্মক কোনো ঘাত হয়, সেগুলোকে কিন্তু আমরা বহুপদী বলতে পারবো না। তবে শূন্য ঘাতের বহুপদী হতে পারে। যেমন প্রথমে আমি একটা এক্সাম্পল দিয়েছি a0, এখানে একটি ধ্রুবক সংখ্যা রয়েছে। a0 কিন্তু এখানে কোনো চলক নেই, তাহলে একটি ধ্রুবক সংখ্যা, তাহলে এখানে এটি একটি শূন্য ঘাতের বহুপদী, এটার ঘাত হচ্ছে 0। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে a0x plus a1, এটিও একটি বহুপদী হবে। তো এটার মধ্যে কিন্তু x এর পাওয়ার হচ্ছে এখানে 1, তাহলে এটা একটি এক ঘাতের বহুপদী। এবং একই রকম ভাবে ধারাবাহিকভাবে যদি আমরা অগ্রসর হই, তাহলে আমরা আরেকটি এক্সাম্পল দেখতে পারি a0xn plus a1x to the power n-1 প্লাস হচ্ছে a2x to the power n-2 প্লাস ডট 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 a to the power n পর্যন্ত রয়েছে। এটি একটি n ঘাতের বহুপদী। এটার ঘাত হচ্ছে, তাহলে এটার প্রথম ঘাত হচ্ছে 0, আর এটা হচ্ছে এক ঘাত, এটা হচ্ছে n ঘাত। এখন বহুপদী নয় সেরকম একটি এক্সাম্পল তোমাদেরকে আমি দিয়ে দেখাচ্ছি। যেমন আমরা একটু লিখতে চাই যে a x স্কোয়ার প্লাস হচ্ছে এটা দিয়ে আমি একটু সংখ্যা দিয়ে দিই, অর্থাৎ 5x স্কোয়ার দিচ্ছি, প্লাস হচ্ছে 2x টু দি পাওয়ার হাফ প্লাস 1। এটা কিন্তু বহুপদী হবে না, এখানে x এর ঘাত কিন্তু ভগ্নাংশ, তাহলে এটি বহুপদী নয়। পরবর্তীতে যদি ত্রিঘাত সমীকরণ নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি, ধরো এরকম 5x³ প্লাস হচ্ছে এখানে পরবর্তীতে যে মানটা সেটা হচ্ছে 3x এর পাওয়ার -1 প্লাস হচ্ছে x প্লাস 3, এরকম কোন একটি রাশি যদি আমরা নেই, তাহলে এখানেও কিন্তু এটি বহুপদী হবে না, কারণ এটার মান হচ্ছে ঋণাত্মক। তো আমরা এই জিনিসটা আপাতত বুঝতে পারলাম। এখন আমি তোমাদেরকে বহুপদী রাশিগুলো চিত্র আঁকলে কিরকম হতে পারে, কি ধরনের চিত্র হতে পারে সেটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। যেমন যদি দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে ধরো এটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ধরনের কোনো সমীকরণ যদি আমাদের সামনে আসে, এটি একটি দ্বিঘাত সমীকরণ, যেহেতু এটার ঘাত হচ্ছে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে দ্বিঘাত সমীকরণ। এই ধরনের সমীকরণের চিত্রটা আসলে হবে হচ্ছে সে x অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করবে। যেমন এটা হচ্ছে এই x অক্ষ, এটা হচ্ছে x প্রাইম, এটা হচ্ছে y প্রাইম, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এই রেখাটি এইভাবে করে যাবে, অর্থাৎ দুইটি বিন্দুতে ছেদ করবে। ছেদবিন্দু হবে এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা। ঠিক একই রকম ভাবে যদি ত্রিঘাত হয়, তাহলে তিনটি বিন্দুতে ছেদ করবে x অক্ষকে, চতুর্ঘাত হলে চারটি বিন্দুতে x অক্ষকে ছেদ করবে এবং অ্যাজ ইউজুয়াল সামনের দিকে চলতেই থাকবে। এখন আমি একাধিক চলকের বহুপদীর কয়েকটি এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি। যেমন প্রথমে আমরা লিখেছি ax প্লাস by প্লাস c, এখানে কিন্তু চলক রয়েছে, x একটি চলক, y একটি চলক, তাহলে এখানে একাধিক চলক রয়েছে। পরবর্তীতে ax² প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। তো এই ধরনের একটি সমীকরণ আমরা যদি দেখি, তাহলে এখানে কিন্তু মানে ঘাত 2 এবং তার পরবর্তীতে এবং চলকও কিন্তু এখানে দুটি, x এবং y। শিক্ষার্থীরা, এখন আমি সমমাত্রিক বহুপদী এবং অসমমাত্রিক বহুপদী নিয়ে আলোচনা করছি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সমমাত্রিককে আমরা ইংলিশে বলে থাকি হোমোজেনিয়াস পলিনোমিয়ালস এবং অসমমাত্রিক হচ্ছে নন হোমোজেনিয়াস পলিনোমিয়ালস।
তো সমমাত্রিক বলতে এখানে মাত্রা সমান হবে, সোজা কথা। মাত্রা সমান মানেই হচ্ছে আসলে সমমাত্রিক। তাহলে কি করে মাত্রা সমান হয়, যেমন আমি একটা এক্সাম্পল আগে থেকে লিখে রেখেছি, যেমন এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার। এখানে দেখো এক্স স্কোয়ার, এখানে তার ঘাত হচ্ছে 2, আর এখানে এক্স এর ঘাত 1 এবং ওয়াই এর ঘাত হচ্ছে 1। চলকগুলোর ঘাত নিয়ে কিন্তু আমরা বিবেচনা করবো, আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে চলকগুলো আসলে। তাহলে এখানে 1 যোগ করলে কিন্তু 2 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 2, আর এখানে কিন্তু 2 রয়েছে, তাহলে প্রতিটা ক্ষেত্রে কিন্তু মাত্রা হচ্ছে 2। তাহলে এটি একটি সমমাত্রিক বহুপদী। পরবর্তীতে অসমমাত্রিক বহুপদী, যেমন এখানে হচ্ছে প্রথমে যে ঘাত সেটা হচ্ছে 2, তারপরে দেখো x এরটা হচ্ছে 1, তারপরে হচ্ছে 0, 2 তারপরে 1 তারপরে 0। তাহলে কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু এখানে ঘাতটা সমান নয়, তাহলে এটি একটি অসমমাত্রিক বহুপদী। শিক্ষার্থীরা, এখন বহুপদী সমীকরণ কি সেটা সংজ্ঞা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে বহুপদী সমীকরণ হচ্ছে, ধরি চলক x এর fx equal to a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 plus dot 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 plus a to the power n, এটি যদি fx হয় তাহলে একটি n ঘাতের বহুপদী, এবং fxটি হচ্ছে একটি n ঘাতের বহুপদী। তো যদি বহুপদীটি 0 এর সমান হয়, মানে বহুপদীটির এই যে বহুপদীটি রয়েছে এই বহুপদীটির ডান পক্ষ যদি 0 হয়, অর্থাৎ fx equal to 0 হয়, এবং a0 is not equal to 0, অর্থাৎ এই যে x to the power n এর সহগ ছিল a0 সেটা 0 হতে পারবে না। সেটা যদি 0 হয় তাহলে কিন্তু x to the power n এই সবটা জিনিসই কিন্তু 0 হয়ে যাবে। তো 0 হয়, তবে এই সমীকরণকে x এর n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ বলা হয়, যেখানে a0 a1 ডট 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 an ইত্যাদি সমীকরণটির সহগ বলা হয়। মানে এই জিনিসগুলো হচ্ছে এই সমীকরণটার সহগ। এর পরবর্তীতে আমরা বহুপদীকে চিনে গেলাম, অর্থাৎ আমরা যে বহুপদী এর আগে লিখেছিলাম, যেমন ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটার সাথে একটা শূন্য দিয়ে দিলেই কিন্তু এটা আসলে বহুপদীটা এখন বহুপদী সমীকরণে রূপান্তরিত হয়ে যাবে। খুব সহজ একটি জিনিস এটা। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি যে দুটি উপপাদ্য শিখবো আমরা, একটি হচ্ছে উৎপাদক উপপাদ্য আর একটি হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এই দুইটা জিনিসই কিন্তু আমরা 9-10-এ শিখেছিলাম, এটা জেনারেল ম্যাথে ছিল আমাদের, এবং হায়ার ম্যাথে তো অবশ্যই ছিল। একটু খেয়াল করো যে উৎপাদক উপপাদ্যটা কি, যদি fx একটি বহুপদী হয় এবং f of a equal to 0 হয়, তবে বহুপদী fx এর একটি উৎপাদক x minus a হবে। সোজা কথা, fx যদি একটি বহুপদী এবং এটার মধ্যে যদি আমরা a একটি মান বসাই, এটা কিন্তু আমাদের প্রয়োজন অনুসারে আমরা বসাতে পারবো। এই মানটা বসানোর পর যদি এই বহুপদীটার মানটা 0 আসলে পরে যেই মানটা বসিয়েছি সেই মানটাকে আমরা ওই x এর সাথে বিয়োগ করে লিখব, আর যদি মাইনাসের মান বসাই তাহলে সেটা পক্ষান্তর করে প্লাস করে লিখলে পরে আমরা এই বহুপদীর একটি উৎপাদক কিন্তু পেয়ে যাব। এটি হচ্ছে আমাদের উৎপাদক উপপাদ্য। এটির ব্যাখ্যাটা যেহেতু আগে আমরা ছোট ক্লাসে শিখেছি, সেই জন্য আমি এখানে আর ব্যাখ্যা করে দেখাচ্ছি না, তার সংজ্ঞাটা তোমাদেরকে দিব। পরবর্তীতে আমরা জানবো হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তো যদি a যে কোনো একটি ধ্রুবক হয় এবং fx বহুপদীকে x minus a দ্বারা ভাগ করা হয়, তবে ভাগশেষ f of a হবে। অর্থাৎ আমরা এই উপপাদ্যের সাহায্যে কোনো একটি বহুপদীর ভাগশেষ কি হবে সেটা কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবো। যেমন এখানে fx একটি বহুপদী, তাহলে এটাকে যদি আমরা x minus a দিয়ে ভাগ করি, তাহলে x minus a যদি এখানে যে x এর পাশে যে মানটি মাইনাস a, এটাকে আমরা পক্ষান্তর করে ওই পাশে নিয়ে গেলে, তাহলে ধরো এটাকে যদি আমরা শূন্যের সাথে তুলনা করি, তাহলে x minus a equal to 0 আমরা মনে করি মনে, তাহলে x equal to a, তাহলে তার f of a হবে, f of a বলতে এই যে fx এর পরিবর্তে আমরা এই মানটা পেয়েছি, x এর মানটা যেটা পাবো সেই মানটা এখন বসালে পরে যা আসবে সেটাই কিন্তু তার ভাগশেষ হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য।